সৌনাবু আমাকে ডেকে পাঠিয়েছে, তাই চলে এলাম আমরা। আর ওনার বাবাও চলে এসছেন, শ্যামলবাবু। তো আজকে এই নতুন i20 কিনেছে নভেম্বর 2024-এ। গাড়ি খুব মিনিমাম চলেছে এখনও অবধি, কারণ সবে তো 2 মাস হয়েছে, সেই জন্য ওনাদের কাছ থেকে একটুখানি ফিডব্যাক নেই। তো এটা কত কিলোমিটার চলেছে এখনও অবধি? মোটামুটি এখনো অবধি এটা 900 কিলোমিটার মতো চলেছে। মানে 1.5-2 মাসে 900 কিলোমিটার, খুব একটা কমও নয়। আর কীরকম এক্সপিরিয়েন্স এখনও অবধি আপনার? এখনো অবধি গাড়ি চালানোর খুবই ভালো এক্সপিরিয়েন্স। এটা চালাতে সেরকম কোনো অসুবিধা নেই, গাড়ির পিক আপ খুব ভালো, আর সত্যি মানে চালিয়ে একটা খুব কমফোর্ট আছে। আর গাড়ি কেনার সময় আর অন্য কোনো গাড়ি দেখেছিলেন? হ্যাঁ, আমরা অন্য অনেক গাড়িই দেখেছিলাম। আমরা মারুতি সুইফট দেখেছিলাম, আমরা সুইফট ডিজায়ার দেখেছিলাম, হন্ডা এমএজটা দেখা হয়নি, বাট ওটা ভাবছিলাম কম্প্যারিজনে ছিল। আর হুন্ডাইয়েরই i10 ছিল, আর এক্সটার গাড়িটাও ছিল। নিসান ম্যাগনাইট গাড়িও আমরা একবার টেস্ট ড্রাইভ দিয়েছিলাম। তো নিসান ম্যাগনাইট আর i20 আর এক্সটার, এটার মধ্যে i20টা কেন পছন্দ করলেন? দেখুন, প্রথমে যদি ম্যাগনাইটটার কথা বলি, 3 সিলিন্ডার যেটা আছে, আর একটু পিক আপেরও হালকা সমস্যা আছে, বাট ওভারঅল ঠিকঠাকই, কিন্তু কম্পেয়ার করলে অবশ্যই এটা সেই সব দিক দিয়ে বেটার। মানে পাঞ্চিনেসের দিক থেকে আপনি এটাতে বেটার এক্সপিরিয়েন্স পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক বেটার। অনেক ম্যাগনাইট না হয় অপ্ট আউট হয়ে গেল, এবার এক্সটারের সাথে আপনার এখানে তুলনাটা কি হলো? এক্সটার গাড়িটাও যথেষ্ট ভালো গাড়ি, হুন্ডাইয়েরই। আর এটা ওরা বললো, মানে শোরুম থেকে যেটা বললো, যথেষ্ট অনেক মানে বিক্রিও হয়েছে অনেক। আমরা টেস্ট ড্রাইভও দিয়েছিলাম। এক্সটারের ইঞ্জিন আর এই গাড়ির ইঞ্জিন একদমই সেম, চালানোর এক্সপিরিয়েন্স সব দিক দিয়েই খুবই ভালো। তবে এক্সট্রা গাড়িটার মানে একটু ইন্টেরিয়ারটা আর একটু বাড়ির লুকসটা অতটাও খুব একটা ঠিকঠাক না, তার চেয়ে আমাদের মনে হলো i20টা একটু ভালো হবে, আর সেই জন্যই i20টা নিলেন। তাছাড়া অন্যান্য চেনা পরিচিতরাও ভালোই রিভিউ দিয়েছিল যারা যারা ব্যবহার করছে। এক্সটারের আউটার লুকসটা ভালোই, কিন্তু ইন্টেরিয়ার লুকস কম্পেয়ার টু i20 আমাদের মনে হয়েছে বেটার i20, সেই জন্যই আরও সিলেক্ট করা হয়েছে। আর প্রথম সার্ভিসে যে গেলেন, কীরকম এক্সপিরিয়েন্স হলো? হুন্ডাইয়ের যে সার্ভিস সেন্টারে গেলেন, এক্সপিরিয়েন্স দেখুন, প্রথম সার্ভিস একদমই ফ্রি সার্ভিস ছিল। আর আমাদের সার্ভিস সেন্টার বাড়ি থেকে মোটামুটি কাছেই। সার্ভিস হচ্ছে মানে জাস্ট গাড়িটাকে ওখানে সাবমিট করে দেওয়া, যেমন কিছু ফর্মালিটিস থাকে করে নেওয়া। সার্ভিসের অভিজ্ঞতা ওভারঅল ভালো, তার টাইমের মধ্যেই ওরা করে দিয়েছে, যেমন বলেছেন তেমনই দিয়েছেন। আচ্ছা, এটাই কি আপনাদের প্রথম গাড়ি, না আরও অন্য গাড়ি আছে আপনাদের? না, আমাদের প্রথম গাড়ি কেনা হয়েছিল মারুতি সুজুকির সেলেরিও মডেলটা। 5-7 বছর ইউজ করা হয়েছে। সেটা মূলত আমার বড় ছেলে সেটা ইউজ করেছে, ছোট ছেলেও কিছু কিছু সময় চালিয়েছে। তারপরে পরবর্তীকালে ছোট ছেলেরও একটু চিন্তাভাবনা আসে যে আর একটা গাড়ি নিলে হয়, সেই হিসাবে এই গাড়িটা আমরা আবার পারচেস করি। সুবিধা হয়, দুটো গাড়ি দু জায়গায় থাকে, সেই হিসাবে আমরা এই গাড়িটাকে আরেকটা, দুজন আলাদা আলাদা জায়গায় গেল তখন দুটো গাড়ি ইউজ হবে, কিংবা ফ্যামিলি বড় হয়ে গেল, হ্যাঁ ফ্যামিলির আরো আদার্স লোকজন আছে, দুটো গাড়ি অ্যাকোমোডেট করবার জন্য আমরা দুটো গাড়ি ইউজ করছি। তো আপনি দুটো গাড়ি চালিয়েছেন? আমার ধরুন গাড়ির শেখার পর প্রথম ওটাই গাড়ি চালানো। দুটোর মধ্যে এক্সপিরিয়েন্স পার্থক্য? সেলেরিও আর i20 করা উচিত হবে না পার্থক্য, কারণ ওটা 3 সিলিন্ডার ইঞ্জিন, ওটা একটু ছোট সাইজের গাড়ি। কিন্তু যদি বলি যে গিয়ার চেঞ্জের সময় কি ডিফারেন্স আপনি অনুভব করেছেন, কিংবা স্টিয়ারিং, এগুলো মোটামুটি জেনারেলাইজ থাকে, তাই জিজ্ঞেস করছি। দেখুন, মানে বলার আগে বলে নিই, দুটো গাড়ি যথেষ্ট ভালো, ওটা নিয়েও কোনো অসুবিধা নেই। এবার একান্তই যদি কম্পেয়ার করতে হয় তাহলে বলবো, দেখুন অবশ্যই যে আমি মানে একটু ইন্টারাপ্ট করছি, এই গাড়ি তো এগিয়ে, কিন্তু চালাবার দিক থেকে এটা ইজি মনে হয়েছে না ওটা ইজি মনে হয়েছে? কারণ কাউকে আমি ছোট করতে চাই না। দেখুন, ইজি তো একটু এটাই মনে হবে, কারণ এটার পিক আপ যথেষ্ট ভালো, আর মানে বেশ সহজে এক্সেলারেট করাটা যায় আর কি। ছোট জায়গার মধ্যে আপনি কুইক অ্যাক্সেলারেশন করে বেরিয়ে যেতে পারবেন। আর সার্ভিস এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলেন, আমাদের বাড়ির কাছাকাছি হুন্ডাইয়ের সার্ভিস সেন্টার, সুজুকি সার্ভিস সেন্টারটা একটু দূরে পড়ছে, সলভ পেরিয়ে। সার্ভিসের অভিজ্ঞতা দুটোরই প্রায় সেম, ওরাও যেরকম টাইম দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে করে দেয়, এরাও তাই করেছে। দুজনকারই সার্ভিস ভালো। তাহলে মারুতি আর হুন্ডাই দুজনেই কিন্তু এখানে ভালো সার্টিফিকেট পেয়ে গেল একটা, যে সার্ভিস সেন্টার দুজনেই ভালো। আচ্ছা, এবার গাড়ির মধ্যে চলে এসেছি, তো একটু চালিয়েও এক্সপিরিয়েন্স করা যাবে, আর ওদের গাড়ি সম্পর্কে আরও যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো জিজ্ঞেস করে নেওয়া যাবে। আচ্ছা শোনাবো, এই গাড়িতে মাইলেজ কিরম পাচ্ছ? মাইলেজ ঠিকঠাকই পাচ্ছি। আমরা দূরে গেলে
মোটামুটি 20-র আশেপাশে পাচ্ছি। ধরুন এবার এটা ফুল ট্যাঙ্ক থাকলে একটু বেশি পাওয়া যায়, সেখানে ম্যাক্সিমাম আমি 20 পেয়েছি আউটে গেলে। ওকে। আর হ্যাঁ, লংয়ে গেলে। আর সিটির মধ্যে ধরুন 16-17 এরকম, 18ও উঠেছে কখনো কখনো। লংয়ে কোথায় কোথায় গেছো মোটামুটি? লংয়ে একবার শান্তিনিকেতন, সিউড়ি যাওয়া হয়েছিল। আর সেরকম যাওয়া হয়নি লংয়ে কলকাতার মধ্যে। এবার কলকাতাটা তো অতটা মানে লং নয়, ওই আর কি। আর এমনি লোকাল, হ্যাঁ, কল্যাণী যাওয়া হয়েছিল। এখন তো ধরো ইভি গাড়ি বেরোচ্ছে, সিএনজি বেরোচ্ছে, মানে পেট্রোল উইথ সিএনজি বেরোচ্ছে, ডিজেলও বেরোচ্ছে। ঠিক আছে, ডিজেল সম্পর্কে লোকজনের একটু ইন্টারেস্ট কমে গেছে যবে থেকে BS6 চলে এসছে, কিন্তু পেট্রোল উইথ সিএনজি আর ইভি নিলে না কেন? আমাদের এই গাড়ি খুব একটা ইউজ হয় না তো। ইভির ব্যাপারে যেটা আমাদের সমস্যা মনে হলো, এখনও ইনফ্রাস্ট্রাকচার সেরকমভাবে তৈরি হয়নি, সব জায়গায় ইভি চার্জিং সেন্টার আমরা পাবো কি না এই নিয়ে আমাদের কনফিউশন ছিল। এইসব কারণে ইভির দিকে যাওয়া হয়নি। আর সিএনজিটা যাওয়া যেতে পারতো, তবে সিএনজি সেটাও সব জায়গায় অ্যাভেলেবল এখনও সেরমভাবে হয়নি। এইসব কারণে আমরা আর ওই দিকে যেতে চাইনি। আর মূলত আমাদের গাড়ি খুব বেশি লংয়ে তো যাব না, আমরা সবসময় আমাদের রোজের ইউজ হয় না, সেই হিসাবে আমরা পেট্রোল গাড়িটাই চুজ করেছি। বাহ, আপনার কেমন লাগছে চালিয়ে এখন অবধি? এখন আমি হাই রোডে চালাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। আমি 4 নম্বর গিয়ারে রেখেছি। এবার 4 নম্বর গিয়ারে RPM হচ্ছে 1800 RPM-এর মতো, আর স্পিড হচ্ছে 50-এর মতো। 1800 RPM-এ 50, মানে RPM ভালো, সোজা কথা গিয়ার রেশিও ভালো। তো 5 নম্বর গিয়ারে দিলাম। 1800 RPM-এ 70 চলে এসছে, 2000 RPM-এ 70, তো যথেষ্ট ভালো। যে স্পিডটা এরা ধরে রেখেছে সেদিক থেকে ইঞ্জিন যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে। আর 4 সিলিন্ডার ইঞ্জিনের এটাই সুবিধে যে আপনি যখন যেরকম দরকার পড়বে সেরকম স্পিড গেইন করতে পারবেন। আর আমি এই গাড়ির গিয়ারটাও চেক করছি, গিয়ারও যথেষ্ট স্মুথ, কোনো অসুবিধা হচ্ছে না। 5 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার, মানে কিছু কিছু হয় না যে গিয়ার চেঞ্জ করার সময় একটা রাবারি ফিলিং হয় কিংবা একটা স্ক্র্যাচিনেস হয়, এই হ্যাঁ, এটা হচ্ছে স্মুথ, মানে একটা ঘাটে ঘাটে পড়ে যাওয়ার মতো ব্যাপার আছে। আচ্ছা, এই যে গাড়িটা কিনেছিলেন, এটা কোন মডেল আপনার? এটা আমাদের হচ্ছে ম্যাগনা ভেরিয়েন্ট। ম্যাগনা ভেরিয়েন্ট, মানে আপনার একদম বেস ভেরিয়েন্টের ওপরের ভেরিয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ, এরপরেও ছিল স্পোর্টস, ছিল অ্যাস্ট্রা ছিল। অ্যাস্ট্রা তো টপ মডেল। পরের মডেলগুলো দেখে দেখলাম যে আমাদের বাজেট বা রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাই ঠিকঠাক হচ্ছে এই মডেলটা। এবার গাড়ি কেনার পর আপনি এক্সট্রা ফিটিংস কিছু লাগিয়েছেন? হ্যাঁ, আমরা কিছু এক্সট্রা ফিটিং লাগিয়েছি। যেমন এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা রিয়ার ক্যামেরা লাগিয়েছি, রিয়ার পার্কিং ক্যামেরা, ফ্লোর ম্যাট লাগিয়েছেন, আর এই পার্সেল ট্রে আছে একটা ব্যাকে, ওটা লাগিয়েছি। রিয়ার পার্সেল ট্রে, এগুলো সব কোম্পানি থেকে লাগিয়েছেন? হ্যাঁ, কোম্পানি থেকেই গাড়ি ডেলিভারি করার সময় ওরা লাগিয়ে দিয়েছে, আমরা বলে দিয়েছিলাম। এবার যেরকম যা প্রাইস লেগেছিল সেই মতো করে আমরা লাগিয়ে নিয়েছিলাম। কত পড়েছিল এই গাড়িটা আপনার অন রোড? তখন আমাদের একটা ডিসকাউন্ট চলছিল 45,000 মতো, সেই সমস্ত নিয়ে আমাদের পড়েছিল অন রোড 8,20,000। তো রিয়ার পার্কিং ক্যামেরা আপনার কাজে লাগছে। ইনফ্যাক্ট এই জিনিসটায় যে রিয়ার পার্কিং ক্যামেরাটা আছে, এই ইউনিটটা তো ছিলই আপনার? হ্যাঁ, ওই ইউনিটটা ছিল, কিন্তু তাতে ক্যামেরাটা ছিল না। ক্যামেরাটা ছিল না। আর সাউন্ড সিস্টেম কেমন এই গাড়ির? সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো। এই গাড়ির একটা মানে সুবিধা যেটা হচ্ছে যে আপনি ড্রাইভারের ফোন থেকে ব্লুটুথে আপনি ম্যাপ, আপনি স্পটিফাই একসাথে লাগিয়ে নিতে পারবেন। এবার দুটো আপনি ওই স্ক্রিনেই একসাথে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আপনার পেছনের সিটে তো খুব একটা বেশি বসেননি হয়তো, কারণ সৌনভও হয়তো সামনেই বসেছে। আমার তো এখানে সিটটা কমফোর্টেবলই লাগছে, তো আপনার পেছনের সিটটা কেমন লাগছে? হ্যাঁ, পিছনের সিটও যথেষ্ট কমফোর্টেবল, স্পেস ভালোই আছে, তিনজনে ভালোভাবেই কমফোর্টেবলি বসতে পারি আমরা। এই গাড়িটা দেখতে গিয়ে টাটার কোনো গাড়ি দেখেছিলেন নাকি? হ্যাঁ, টাটার গাড়ি দেখা হয়েছিল। সমস্ত ফ্যাক্টরস যদি দেখা হয় তাহলে এটা একটু এগিয়েই থাকবে আমার মতে। আচ্ছা, যেমন মানে ধরুন চালানোর এক্সপিরিয়েন্স প্লাস লুকস, মাইলেজ, সমস্ত কিছু মিলিয়ে আমার তো একটু বেটারই লাগলো, মানে i20 সিরিজের গাড়িগুলো। এমনিতে টাটার গাড়িগুলো মাইলেজ খারাপ দেয় না, কিন্তু এই লুকসের ব্যাপারে টাটাও ভালো, কিন্তু এখন যার যেটা পছন্দ হয়ে যায়। হ্যাঁ, এটাই। সিট কভার যেটা লাগিয়েছেন ওটা কি কোম্পানি থেকেই লাগিয়েছেন না বাইরে থেকে?
না, ওটা কোম্পানি থেকেই লাগিয়েছি আমরা, ওরাই দিয়েছে। হুম সিট কভারটা প্রয়োজন নাও পড়তে পারে, আমরা লাগিয়ে নিয়েছি, বাট ওদের যে সিট ডেলিভার করে ওটা যথেষ্টই ঠিকঠাক ভালো ছিল। চালাতে চালাতে অনেক কিছুই হয়। এবার আমি যেটা করি মানে চালানোর ক্ষেত্রে অনেক সময় কোনো টার্ন ধরুন মিস করে ফেললাম হাই রোডে, তখন আবার হয় পরের টার্নের জন্য অপেক্ষা করি, নাহলে ওখানেই দাঁড়িয়ে আমাকে গাড়িটা ব্যাকে নিয়ে আবার নিতে হয়। ওটা বেশ কিছুবার হয়। আর আমার ক্ষেত্রে মাঝে মধ্যে কি হয়, আমি মানে গুগল ম্যাপের ওপর একটু বেশি ভরসা করে ফেলি। খুব একটা মানে কোনো লোকেশনের কাছাকাছি এসে খুব একটা জিজ্ঞাসা করি না। এবার ম্যাপ মানে লোকেশনের কাছাকাছি সবসময় ঠিকঠাক হয় না, তো সেই ব্যাপারটা একটু কনফিউশন হয়ে যায়। মানে আমার বাবা বলেন যে একটু দেখেন, একটু জিজ্ঞেস করে একটু দাঁড় করা গাড়িটা, কাউকে জিজ্ঞেস করে নেন। আমি আপনার বাবার মতোই মানে রাস্তায় এই জিনিসটা মেনে চলি। সেটা হচ্ছে যে যখনই কাছাকাছি লোকেশন এসে যায় না, আমি জিজ্ঞেস করতে শুরু করি যে এই জায়গাটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়। গুগল ম্যাপ একটা সার্টেন জায়গা অবধি আমি যাই, সবসময় এটার ওপর ডিপেন্ডেন্সি খুব একটা পছন্দ করি না আমি, মানে গুগল ম্যাপের ওপর। কারণ আমি এই কদিন আগে তো আপনি দেখে থাকবেন যে গুগল ম্যাপ দেখে দেখে কেউ একটা গাড়ি যাচ্ছিল, ব্রিজটা মানে হাফ কমপ্লিট হয়েছিল, তো রাত্রিবেলা গিয়ে ও ব্রিজ থেকে লাফ দিয়ে গাড়িটা পড়ে গেছে এবং কতজনের মনে হয় ক্যাজুয়ালিটি, 2-3 জন মারা গেছে, এরকম একটা খবরও বেরিয়েছে। তো ওই জন্য আমার খুব ভয় লাগে গুগল ম্যাপ, বিশেষ করে রাত্রিবেলা তো আরো ভয় লাগে। রাত্রিবেলা আমি সম্পূর্ণভাবে একদম রাস্তার দিকে তাকিয়ে থাকি যে রাস্তাটা আছে কিনা দেখি। আর যেখানে আমি দেখবো যে হাই রোড থেকে নামার কোনো ব্যাপার আছে, যদি গুগল ম্যাপ দেখায়ও, তাহলে আমি চেষ্টা করি যে ওখানে কাউকে একটা জিজ্ঞেস করার যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে, কিংবা আমাকে অমুক জায়গায় যেতে হবে, কিভাবে যাব। আর আমি দেখেছি সেটার ক্ষেত্রে 100% লোকগুলো বলে কি যে আপনি হাই রোড ধরেই চলে যান, আপনি ঠিক এই অমুক জায়গার মোড় আসবে, ওখানে জিজ্ঞেস করে নেবেন। এটাই আমিও সেটাই মনে করি, ছেলেকেও তাই বলি যে কাছাকাছি লোকেশনের কাছে এসে একটু জিজ্ঞেস করে নেওয়াটা ভালো। একটু জিজ্ঞেস অন্তত একটা ক্রসিং পেরিয়ে গেলে আবার ব্যাকে আসাটা অনেক সমস্যার হয়। শ্যামল বাবুর কাছ থেকে আর সৌনাবর কাছ থেকে i20 গাড়ি কিনতে গিয়ে তাদের কি কি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে, গাড়ি চালাবার এক্সপিরিয়েন্স কীরকম, এবং সেই জন্যেই আজকে আমিও ওদের গাড়িটা চালালাম, খুবই ভালো লাগলো i20 গাড়ি চালিয়ে। আমাদেরও এই গাড়ির রিভিউ করিয়ে খুব ভালো লাগলো। আমরা ওনার ইউটিউব অনেকগুলোই ভিডিও দেখেছি পরপর, বিশেষ করে যখন আমরা এই গাড়ি চালানোর জার্নিটা স্টার্ট করি। বলতে গেলে আমাদের গাড়ি কেনার যে ডিসিশন, সেগুলো অনেকটাই আমরা ওনার ভিডিও থেকেও কিছু কিছু আমরা টিপস নিয়েছি, বা সব মিলিয়ে আমাদের অনেক টিপসই কাজে লেগেছে আর কি। আপনারা আরও বেশি করে দেবদীপদার ভিডিও দেখুন, অনেক উপকার লাগবে, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওতে এইটুকুনি, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, আর যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।